ওদেরকে যে আমি বেঁচে নেই। তুই এখানে কি করে এলি? মুকেশ শর্মা আমার ছেলে। গজন, তোর সাথে কিছু কথা আছে। তেষ্টা পেয়েছিল, এমন লাগছিল যেন গলায় আগুন লেগেছে। তুই এখানে কি করে এলি? ঘুরতে ঘুরতে। তুই বাথরুমে ছিলিস না? আর ওই দরজা। আমি তো এখানে আসিনি, কারণ আমি তো বেঁচেই নেই। অজয়, আমি বেঁচে নেই। তুই সবাইকে বলে দে, তুই বলে দে ওদেরকে যে আমি বেঁচে নেই। তুই বলবি তো?
ছেলেটার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। ছেলেটা একটা লাল রঙের ইউনিকর্ন বাইক চালাচ্ছে। বাইকটা আপাতত আমাদের কাস্টডি। মুকেশ শর্মা আমার ছেলে পরশু থেকে বাড়ি ফেরেনি, ফোনটাও বন্ধ আছে। কোনো কাজে কি ও মুম্বাইয়ের বাইরে যাতায়াত করে? আগে না স্যার, মুকেশ অটো চালায়। আপনি বলছেন মুকেশের বাবা, আর আপনি? স্যার আমার নাম সূর্যলাল যাদব, আমি এই দয়ের বন্ধু স্যার, একই গাঁয়ের ছেলে। আমরা সবাই ইউপির লোক স্যার, কাজের খোঁজে এখানে এসেছি। এই প্রকৃতিনগরের বস্তিতে থাকি। কোনো বিশেষ বন্ধু হতে পারে, কোনো বন্ধুর সাথে কোথাও গেছে? স্যার আমার ছেলে অজয় মুকেশের খুবই কাছের বন্ধু, ও ছাড়া আর কোনো প্রিয় বন্ধু ওর নেই। অজয় কি করে? ট্যাক্সি চালায় স্যার। এখন অজয় কোথায়? সাই বাবা দর্শন করতে শিরিডি গেছে। আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু ও বলল যে মুকেশের ব্যাপারে কিচ্ছু জানে না ও। মুকেশ সব কথা অজয়কে বলে স্যার, জানি না এবার কেন কিছু বলেনি। এই অজয় শিরিডি কবে গেছে? পরশু গেছে স্যার। যখন মুকেশ বাড়ি ফিরল না, তখন সবার প্রথমে আমি অজয়কেই ফোন করি। আরে এসো দয়া এসো, খাবার খাবেন নাকি? ডাল তৈরি করছি। কিশোরী, হ্যাঁ অজয় বাড়িতে ফিরেছে? অনেকক্ষণ, আরে ও তো সন্ধ্যাবেলাই ফিরেছে। বাড়ি এলো, হাত মুখ ধুলো, তারপর শিরিডি সাই বাবাকে দর্শন করতে চলে গেল। খুব ভালো, তুমি সবার জন্য সাই বাবার আশীর্বাদ নিয়ে এসো। কিন্তু হঠাৎ করে এই যাবার প্ল্যানটা কেন করলে? ব্যাস বাবা, হঠাৎ করেই হয়ে গেল। যবে থেকে জ্যোতির সঙ্গে দুর্ঘটনাটা ঘটেছে, তবে থেকেই ভাবছিলাম যে বাবার কাছে যাব। ব্যাস আজ বাবা ডেকে নিলেন। পরশুর মধ্যে ফিরে আসবো বাবা। ভালো থাকো, সাবধানে যেও, কেমন? হ্যাঁ বাবা। ও তো সন্ধ্যাবেলাই চলে গেছে, কিন্তু ব্যাপারটা কি দয়া? কিশোরী, মুকেশ এখনো বাড়ি ফেরেনি। 11টা বাজে আর ফোনটাও বন্ধ। আরে মুকেশ কি কোনো বাচ্চা ছেলে নাকি? গেছে কোথাও, হয়তো বন্ধুদের সাথে বসে গল্প করছে। গল্প তো শুধু অজয়ের সঙ্গেই করে। তাহলে হয়তো দেখ কোনো বড় ভাড়া পেয়ে গেছে। সেটা ফোন করে বলবে তো। জানি না কেন মনটা কেমন যেন করছে। হ্যাঁ বাবা। তোমার কি মুকেশের সাথে কোনো কথা হয়েছিল? কোন ব্যাপারে বাবা? আরে এখনো পর্যন্ত মুকেশ বাড়ি ফেরেনি বাবা। দয়া খুব চিন্তা করছে, 11:30 বেজে গেছে আর ওর ফোনটাও বন্ধ বলছে। মুকেশ তো কখনো ফোন বন্ধ রাখে না। হতে পারে বাবা এমন কোনো জায়গায় গেছে যেখানে ফোনটাই লাগে না। তুমি দয়া কাকাকে বলো চিন্তা না করতে, মুকেশ চলে আসবে। আরে বাবা, আমি এটাই বোঝাচ্ছি দয়াকে, কিন্তু চিন্তা করছে। ঠিক আছে। পরশু সকালে বাড়ি থেকে বেরিয়েছে আর এখন পর্যন্ত ফেরেনি, ফোনটাও বন্ধ রয়েছে। স্যার, মুকেশ আর অজয় কখনো ফোনটা বন্ধ করে রাখে না, আর প্রতিদিন কাজ সব শেষ করে ঠিক সময় মতোই বাড়ি ফিরে আসে। দেখুন, হয়তো কোনো কাজে ফেসে গেছে বা ফোনের ব্যাটারি হয়তো শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা মুকেশকে খোঁজা শুরু করে দিচ্ছি। আর হ্যাঁ, মুকেশ যদি বাড়ি ফিরে আসে তো আমাদের অবশ্যই জানাবেন। তাহলে হসপিটাল আর মর্গ রুম চেক করো, আর এই ফটোটা সব জায়গায় সার্কুলেট করো। হ্যাঁ স্যার। দেখুন, আপনারাও এখন বাড়ি চলে যান। যদি মুকেশের কোনো খবর পাওয়া যায় আপনাদের জানিয়ে দেওয়া হবে। আরে না রে বাবা, না, এখনো পর্যন্ত কোনো খবর নেই। পুলিশে আমরা একটা রিপোর্ট লিখিয়েছি। ঠিক আছে বাবা, কিছু জানতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করো। এখন আমি দর্শন করতে যাচ্ছি, আর দয়া কাকাকে বলো চিন্তা না করতে, মুকেশ বাড়ি চলে আসবে। অজয় মন্দিরে গেল, প্রার্থনা করল, কিন্তু তার বন্ধু মুকেশের কোনো খবর পাওয়া গেল না। সন্ধে হলো, তারপর রাত হলো, আর তারপর আবার অজয় মুকেশকে দেখল। তুই বলিসনি এখনো না? অজয়, অজয় সবাইকে বলে দে আমাকে ওরা পাবে না, আমাকে যেন খোঁজার চেষ্টা না করে। হ্যাঁ, তুই বলবি না বল আমাকে। ফোন কর, ফোন করে বল যে মুকেশ মরে গেছে। হ্যাঁ, তুই আমার বন্ধু আস না? তুই তো আমার জন্য বন্ধুর থেকেও বেশি, ভাইয়ের থেকেও বেশি। তুই তো মুম্বাইতে কাজ শুরু করেছিলি, তারপরে আমি সাহস পাই আর আমিও মুম্বাই চলে আসি, তাই না? হ্যাঁ, ভুলে যাসনি তো? জ্যোতির সাথে ওরকম হওয়ার পর কেমন ভেঙে পড়েছিলি তুই। বাচ্চার মতন সামলেছিলাম তোকে। দেখ অজয়, এখন তুই আমার সাহায্য করতে পারিস।
তুই বলে দে না সবাইকে। জ্যোতি ছিল অজয়ের স্ত্রী। 1 বছর আগেকার কথা। জ্যোতি সেই দিন বাড়িতে একলা ছিল। যখন এই ঘটনা ঘটে সে তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। হ্যাঁ জ্যোতি বলো। কি? তুমি 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 চিন্তা করো না, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি, আমি আসছি এক্ষুনি। অজয় তুই টেনশনে গাড়ি চালাস না, আমি সোজা ওখানেই পৌঁছচ্ছি। আর শোন, আমি বাবা আর কিশোরী কাকাকেও বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। দেখুন, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আমরা সিজার করে বাচ্চাটাকে বাঁচাবার চেষ্টা করছি। আমাদের কাছে একদম সময় নেই। ওর কোনো বিপদ হবে না তো ম্যাডাম? এটা আমাদের প্রথম বাচ্চা। দেখুন, এই সময় আমাদের কাছে কোনো উপায় নেই। আপনি প্লিজ ফর্ম ভরে সাবমিট করে দিন, ততক্ষণে আমরা অপারেশন রেডি করছি। এক্সকিউজ মি। অজয়, একটু ভরসা রাখ, তুই সব ঠিক হয়ে যাবে। বাবা, বৌমা কেমন আছে? কাকা, ডাক্তার অপারেশন করে বাচ্চা বার করছে, কিন্তু বৌদির অবস্থা খুবই খারাপ। জ্যোতি এখন বিপদমুক্ত, বাট আই এম সরি, বাচ্চাটা পেটেই মারা গিয়েছিল। পুরোটা আমার দোষ, আমি নিজের খেয়াল রাখতে পারিনি। আরে এভাবে বলো না জ্যোতি, তোমার কোনো ভুল নেই এতে। যা কপালে ছিল সেটাই হয়েছে, ব্যাস। ভাই মুকেশ, তোর জ্যোতি বৌদির এখনো মন মেজাজ খারাপ। আমার কথা শোন, তুই বৌদিকে গ্রামে পাঠিয়ে দে। দেখ, ওখানে তোর মাও আছে আর বৌদির মনও বসবে, আর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ভাই। এখানে থাকলে বারবার ওইটাই মনে পড়বে। বাবা অজয়, মুকেশ যা বলছে না, ও ভুল বলছে না, কিন্তু বৌমার মনটা খুবই খারাপ আজকাল। তা কি করবে মেয়েটা? তোমরা বাপ ছেলে সারাদিন বাইরেই থাকো, ও ঘরে একা, ওর তো চিন্তা হবেই। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ও ভুলবে কি করে? স্যার, সব হসপিটাল আর মর্গগুলোকে চেক করেছি স্যার, কিন্তু মুকেশের কোনো ইনফরমেশন নেই। কল রেকর্ড? স্যার, স্যার 1 ডিসেম্বর রাত 11:30 নাগাদ ওর ফোন সুইচ অফ। কোথায়? সূচক বাড়ির আশেপাশে। আমি ওই এলাকার সব অটোওয়ালার সঙ্গে কথা বলেছি। কোনো সন্দেহজনক নাম্বার? না স্যার, বেশিরভাগ ফোন কল ওর বাড়ির লোক আর অজয়কেই করা হয়েছিল। এই অটোটা ওর না ভাড়ার? ভাড়ার স্যার। কনস্টেবল ভোসলেকে পাঠিয়েছি ওনার সাথে কথা বলার জন্য। এটা আমার অটো, যেটা মুকেশ চালায়। আচ্ছা, এটা ও কবে আপনাকে ফেরত দিয়েছে?
সন্ধ্যে 7:30টার সময় শিফট শেষ হয়, কিন্তু 1 ডিসেম্বরে 8:30টার সময় মুকেশ এসেছিল। গাড়ি আর চাবি আমাকে দিয়ে চলে গেছে। আসছি সেট। কতবার তোকে বলেছি, দেখ 7:30টায় তোর শিফট শেষ হয়, কিন্তু তুই রোজ 1 ঘন্টা দেরি করিস গাড়ি ফিরিয়ে দিতে। যে নাইটে চালায় সে তো রেগে যায় না? সেট, আমি বা গাড়ি রোজ কোথায় টাইমে পাই? নাইটের লোকগুলো অনেক দেরিতে আসে, আর সন্ধেবেলা লম্বা ভাড়া পেয়ে যায়, সেটাকে তো আর মাঝখানে ছাড়া যায় না। আমি তো ওইভাবে চলে আসতে পারবো না। না, 3 দিন হয়ে গেছে, গাড়ি নিতেও আসেনি আর কোনো ফোনও করেনি। ও কি কিছু বলেছে কোথাও যাবার ব্যাপারে? না, এরকম তো কিচ্ছু বলেনি কখনো। কিন্তু কি বলুন তো স্যার, কিছু না বলে 2-3 দিন ছুটি করা ড্রাইভারদের অভ্যেস। কিশোরী, আমার মনে হয় মুকেশের মাকে বলে দেওয়াই উচিত। মুকেশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো একবার ফোন কর। কি জানি, হয়তো ও গ্রামে চলে যেতে পারে। কোথাও চলে গেছে এর মানে কি? সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই সরলা। 3 দিন থেকে মুকেশের কোনো খবর নেই। কিন্তু ও তো কিছু তো বলে গেছে। তুমি ওকে বকাঝকা করনি তো? না না, আমি ওকে কিচ্ছু বলিনি। পুলিশকে বলা হয়েছে, তারাও খুঁজছে ওকে। কি বলছো কি তুমি? আমি ভেবেছিলাম দেশে চলে যায়নি তো, এই জন্যই ফোনটা করেছিলাম। তোমাকে না বলেও আমার কাছে কেন আসবে? আচ্ছা শোনো, তুমি যদি কিছু জানতে পারো আর ওর ব্যাপারে যদি কিছু শোনো, আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে, কেমন? দেশেও তো যায়নি মুকেশ। গজেন, হ্যাঁ মা। তোর মুকেশ দা তোকে ফোন করেছিল? না তো, কেন, কি হয়েছে? এখানে আসার ব্যাপারে কোনো কথা হয়েছিল কি? না, আমার তো মুকেশ দার সাথে কোনো কথা হয়নি। হায় ভগবান, ও কোথায় চলে গেল? আরে আমি কি করে জানবো মা? মুকেশের বাবা বলছিল তোমাদের অজয়ও কিছু জানে না, যে মুকেশ কোথায় গেছে। কি? অজয় আমাকে কিচ্ছু বলেনি, না ওর বাবা। 3 দিন ধরে কোনো খোঁজ নেই আমাদের মুকেশের। আমিও আজকেই জানলাম। হ্যাঁ দাদা বলো। গজেন, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলো না দাদা, কি বলবে? ঘরে সবাই ঠিক আছে না? হ্যাঁ সবকিছু ঠিক আছে বাড়িতে। তোমার খবর কি? এখন না, আমি তোকে পরে ফোন করে বলবো। তুই বাবাকে বলে দে আমি মরে গেছি। গজনকে বলার সাহস আমি জুগিয়ে উঠতে পারিনি ভাই। বলে দে ওদের আমি গজনের সাথে কথা বলতে পারিনি। পয়লা ডিসেম্বর রাত্রি 8:30টার সময় মুকেশ শর্মা শ্রীকান্ত মাত্রের অটোটা ফেরত দেয়, আর বাড়ি যাওয়ার বদলে ও এই জায়গায় আসে। ও তখন এখানেই থাকে। আর স্যার মোটামুটি ওই রাত্রি 9:30 নাগাদই ওর ফোন সুইচ অফ হয়ে যায়। এই জায়গাটাতেই ওর ফোন শেষবারের মতো চালু ছিল। দেখো, বুঝতে পারছি না যে রাত্রি 9:30টার সময় এই নিস্তব্ধ এলাকায় এই মুকেশ শর্মা কেন এসেছিল। কি আছে এখানে? মনে হচ্ছে এটা রক্ত, শুকনো হয়ে গেছে। তামরে, এটা মিসিং কেস না মার্ডার কেস? এক কাজ করো, ফরেন্সিককে বলো এখান থেকে স্যাম্পল নিতে। আর হ্যাঁ,
এই মুকেশের ব্যাকগ্রাউন্ড কি? স্যার মুকেশের বাবা দয়ারামের সাথে কথা হয়েছে, যখন ও এটা জানতে এসেছিল যে ওর ছেলেকে পাওয়া গেছে কিনা। তুমি ওর ব্যাপারে কি জানতে পেরেছো? এটাই জানি যে ওরা ইউপির সীতারামপুরের বাসিন্দা, ওরা একটা বিসওয়ান গ্রামের। স্যার অজয়ের বাবা কিশোরীলাল ওখানে ট্যাক্সি চালাতো। 3 বছর আগে ওরা মুম্বাইতে আসে আর এখানে ট্যাক্সি চালাতে শুরু করে। ওর আসার পরপরই অজয় মুম্বাইতে আসে আর ও এখানে ট্যাক্সি চালায়। দুটো পরিবারের মধ্যেই তো সম্পর্ক ভালো মনে হচ্ছে। তারপর? আর কিশোরীলালের কাছের বন্ধু মুকেশের বাবা দয়ারামও মুম্বাইয়ে আসে আর মুকেশও মুম্বাইতে চলে আসে আর ও এখানে অটো চালায়। দয়ারাম আর কিশোরীলাল যখন মিসিং কমপ্লেন লেখাতে এসেছিল ওরা বলছিল অজয় আর মুকেশ 2 বন্ধু। হ্যাঁ স্যার, দুজনেই খুব প্রিয় বন্ধু, দয়ারাম বলছিল। খুব প্রিয় বন্ধু? আর ওর বন্ধুর নিখোঁজ হওয়া সম্পর্কে কিচ্ছু জানে না? শিরিডি থেকেও কবে ফিরছে? আজকে ফিরবে, 1 ডিসেম্বর গিয়েছিল স্যার। ও আমাদের সত্যি বলছে না মিথ্যে বলছে? যেদিন মুকেশ নিখোঁজ হলো সেদিনই অজয় শিরিডি গেল। স্যার কিশোরীলাল বাবু বলছিল যখন থেকে অজয়ের স্ত্রী জ্যোতির সঙ্গে এটা ঘটে, যখন ও নিজের বাচ্চাকে হারায়, তখনই অজয় শিরিডি যাওয়ার কথা ভাবছিল। এই অজয় শিরিডি ওর বউকে নিয়ে গেছে? না স্যার, ওর বউ ওর গ্রামে ওর শাশুড়ির সঙ্গে থাকে। এই অজয় যাদবকে ফোন করে বলো শিরিডি থেকে সোজা পুলিশ স্টেশনে আসতে আর আমাদের সাথে দেখা করতে। শিরডিতে অজয় যাদব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে যায়। তার স্বপ্নে তার সবচেয়ে কাছের বন্ধু মুকেশ তাকে যেন বারবার এটাই বলছিল যে সে যেন মুকেশের বাবা দয়ারাম শর্মাকে গিয়ে বলে যে সে বেঁচে নেই, মারা গেছে। সে অজয়কে বলছিল যে সে তার ছোট ভাই গজেন্দ্রের সঙ্গে কথা বলতে পারেনি। কিন্তু অজয় এই স্বপ্ন বারবার কেন দেখছিল? মুকেশ আসলে অজয়কে ঠিক কি বলার চেষ্টা করছিল? অজয় কি এই সম্পূর্ণ ঘটনা সম্পর্কে কিছু জানতো? অজয় কি এই বিষয়ে কাউকে কিছু জানাবে? এসেছিস তুই? পুলিশ তো এখনো পর্যন্ত কোনো খবর পায়নি। দয়া কাকা কোথায়? বলো অজয়, কি ব্যাপার? অজয়, তুই কি জানিস কিছু যে মুকেশ কোথায় গেছে? তাড়াতাড়ি বল অজয়। অজয়, গজেন। গজেন? আমাদের গজেন? গজেন কিছু জানে এই ব্যাপারে? গজেনই কিছু করেছে নাকি? আগেও করতো আর এখনো করে। তারপর কেমন আছো? ঠিক আছে। সে তো তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা ভালো আছো। তোমার খুব একা একা লাগে, তাই না? এরম কোনো ব্যাপার না। আর তুমি এসব বলছো কেন? না না, আমি তো শুধু জানার চেষ্টা করছি অজয়দার কথা ভেবে তুমি কষ্ট পাচ্ছ কিনা। গজেন, তোমার এরকম আজে বাজে কথা বলা আমার একদম পছন্দ নয়। আর ঘুরিয়ে ঘুরিয়ে কি বলতে চাও? হ্যাঁ দেখো, ঘুরিয়ে ফিরিয়ে তো আমি কোনো কথা বলছি না, আমি তো সোজা কথাই বলছি। আমি সেই কথাটাই বলছি যেটা তোমার মনের সাথে সাথে তোমার শরীরও চাইছে। বাজে কথা বলা বন্ধ করো গজেন। বাজে কথা না, একদম সত্যি কথা। সেই সত্যি কথা যেটা তোমাকে সকাল দুপুর সন্ধ্যা রাত্রি চালিয়ে মারছে। আমরা একে অপরকে মজা দিতে পারি। আর দেখো, আমার মুখ কিন্তু সবসময় বন্ধই থাকবে। তৃপ্তিতে তোমায় আমি ভরিয়ে দেবো, দেখো। আর ভেবো না, একবার হ্যাঁ বলে দাও। গজেন, এসব তুমি কি করছো? ছাড়ো আমাকে। তোমার শাশুড়ি না আমার মায়ের সাথে কথা বলছে, তাহলে চলো এই ফাঁকে তোমার সাথে একটু মজা করি। তুমি ছাড়ো আমায়, নইলে আবার একটা থাপ্পড় খাবে। থাপ্পড়? আমি তো এখানে তোমার শরীরটা খেতে এসেছি। তুমি শুধু এই নাটক করাটা বন্ধ করে দাও। কিছু তো লজ্জাবোধ রাখো গজেন। তোমার মুকেশ দাও আমাকে বৌদি বলে। আমিও তো তোমাকে বলছি জ্যোতি বৌদি, তুমি না খুব সেক্সি। তোমার জ্বালাটাকে এইভাবে নিভিয়ে রেখো না। আমি মায়ের দিব্যি খেয়ে বলছি, কেউ কোনোদিন কিছু জানতে পারবে না। হ্যাঁ, এসো। নিজের সীমায় থাকো তুমি, নইলে তোমার মাকে সব বলে দেব। বলে দিলাম আমি। সবকিছু কি বলে দেবে জ্যোতি বৌদি? এটাই বলবে যে তুমি আমায় উত্তেজিত করেছো? মিথ্যে কথা, কেউ মানবে না এই কথা। ঠিক আছে, মেনে নিলাম কেউ মানবে না। সবাই আমার দুগলে থাপ্পড় মারবে, মা বাবা মুকেশ দাদা। কিন্তু তোমার যে স্বামী অজয় দাদা, ও যদি তোমায় সন্দেহ করে না, তোমার কাছে সেটা 100 থাপ্পড়ের সমান। ও আমাকে কখনো সন্দেহ করবে না, বুঝলে তুমি? আরে সেটা তো তুমি মনে করছো, কিন্তু বুদ্ধি তো আমার মাথায় আছে, তোমার মাথায় না। তুমি দেখতে চাও আমি কিভাবে অজয়দার মাথা ঘুরিয়ে দিতে পারি?
বেরিয়ে যাও এখান থেকে গজেন, এক্ষুনি বেরিয়ে যাও। আসবো, আবার আসবো আমি। আর এই আশা নিয়ে আসবো যাতে সারা জীবনের জন্য তুমি আমার হয়ে যাও। কি বলছিস অজয় তুই? জ্যোতি নিজে এই ব্যাপারে আমাকে বলেছে। অজয়, বাবা অজয়, আমাদের মুকেশের এর সঙ্গে কি সম্পর্ক? মুকেশ আমার স্বপ্নে এসে আমায় ভয় দেখাচ্ছে কাকা। অজয়, মুকেশ তোকে ভয় দেখিয়েছে? ও কোথায় জানিস তুই? আরে আরে সব স্বপ্ন টপ্ন কি বলছিস বাবা? আমি গজেনের সাথে কথা বলতে পারিনি কাকা, আমার সাহসই হয়নি। যখন ওই মুকেশকে বললাম যে যে ও যেন গজেনের সাথে কথা বলে। ভাই দিন 15 ধরে চলছে এসব, আর জ্যোতি আজ আমাকে এসব বলেছে। গজেন? আমাদের গজেন? হ্যাঁ ভাই, তোর জ্যোতি বৌদি মিথ্যে বলবে নাকি? দেখ মুকেশ, আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। গজেন তোর ছোট ভাই বলে, না হলে আমি গ্রামে গিয়ে ওর হাড়গোড় ভেঙে আসতাম। ভালো করে বলছি শোন, তুই ওর সঙ্গে কথা বল, ওকে বোঝা যে আজ এখন থেকে যেন এগুলো বন্ধ করে দেয়। খুব খারাপ করছে গজেন। ভাব, আমার বউ জ্যোতির সঙ্গে তোর ভাই গজেন এসব অসভ্যতাম করছে। আরে বৌদি হয় ওর। তাহলে গজেন মুকেশের সঙ্গে কিছু করেছে? বল না তুই। মুকেশ গজেনের সাথে কথা বলেছিল, কিন্তু তারপরে জ্যোতিও আমাকে ফোন করেছিল, বলছিল যে এখনো শুধরায়নি, এখনো নাকি অসভ্যতাম করে। কিচ্ছু বদলায়নি গো, ও কখনো বদলাবে না। এখন তো আরো বেশি নোংরামি করতে শুরু করেছে। কি করেছে ও? নোংরা নোংরা কথা বলে, ফোনে নোংরা নোংরা ব্লু ফিল্ম দেখাবার চেষ্টা করে। মা যখনই ঘর থেকে বেরোয় ঘরে ঢুকে পড়ে ও। আমি আর পারছি না গো, না আমি মাকে কিছু বলতে পারছি আর না ওকে আটকাতে পারছি। দেখ অজয়, গজেন এখনো ছোট, ঠিক করে বড়ও হয়নি। একদিনও বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল, আর তখন করবে না। ঠিকটা কি হবে? হ্যাঁ, যেটা হচ্ছে সেটা খুব খারাপ হচ্ছে আর সীমার বাইরে। ছোট ভেবে ওকে ক্ষমা করার কথা ভাবিস না মুকেশ। আরে তুই ওর সাথে কথা বলার জায়গায় আমায় বোঝাচ্ছিস? কি হয়েছে নাকি তোর? আমি ভেবেছিলাম তুই ওর সাথে কথা বলবি, তাহলে ভয় বা লজ্জায় অন্তত অসভ্যতামি করা বন্ধ করবে, কিন্তু তুই ওর সাথে কোনো কথাই বলিসনি। অজয়, আমি ওর সাথে কথা বলবো, আমি ওকে বলবো, তুই এত মাথা গরম করিস না। তাহলে কি করব? অপেক্ষা করবো যতদিন না ও আমার বউকে ধর্ষণ টর্ষণ করে দেয় নাকি? উল্টো পাল্টা কথা বলিস না অজয়, আমি বললাম না আমি ওর সাথে কথা বলবো, আমি গজেনের সাথে পাক্কা কথা বলবো। মুকেশ এমন ভাবে বলছিল যেন গজেন কোনো একটা দুষ্টুমি করেছিল, যেন বাগানের আম টাম চুরি করেছিল। আরে এতদিন ধরে এইসব ঘটনা হচ্ছে, আর তুই দয়াকে আর আমাকে কোনোদিন কিচ্ছু বলিসনি? আমি মুকেশকে তো বলেছিলাম বাবা, ও গজেনের বড় দাদা, আমার বন্ধু ছিল, ও বললে গজেন শুধরাতে পারত। বন্ধু ছিল? ছিল ছিল তার মানেটা কি? কি অজয়, কোথায় যাচ্ছিস ভাই? আরে শিরিডি যাচ্ছি, অনেকদিন ধরে ইচ্ছে ছিল সাই বাবার দর্শন করে আসি। আরে আমাকে কেন বললি না? তাহলে আমিও তোর সাথে যেতাম। আরে তাহলে এখনই চল। তুই 2 মিনিট দাঁড়া, আমি ঘর থেকে ব্যাগ নিয়ে আরে আসছি। শোন না। হ্যাঁ, বাস ধরার আগে এক প্যাক খেয়ে নি, ব্যাগ পরে নিয়ে নেবো। জিও বেটা, নেকি আর পুছপুছ। তাহলে চল চল যাই।
অজয়, হুম আমি বাবাকে ফোন করে বলে দিচ্ছি যে হুম। আমি তোর সাথেই সিরিডি যাচ্ছি, ঠিক আছে? আর বাড়িতে যাচ্ছি একটু ব্যাগটা নিতে। এই হ্যাঁ? দাদা হুম? ভাই আজকে যাবো না, হুম? কাল যাবো। কেন? আজ খুব ছড়ে গেছে, আর তোকেও দুখানা করে দেখছি। একটা তুই, আর তোর পিছনে তোর এই ভূত। হ্যাট, আরে ভূত টুত কিচ্ছু হয় না, হুম, এগুলো সব মাথার খেলা আর নয়তো নেশার। হুম। তুমি তো ঠিকই বলছিস, আগে অনেক নেশা হয়ে গেছে। কাল যাবো, কাল যাবো, কাল কাল যাবো। যাবো। হ্যাঁ। হুম। আরে কি ব্যাপার, আরো একটা বোতল আছে নাকি? হুম বোতল নয়, হুম, অন্য কিছু। কি আছে? এ তো ছুরির মতন দেখাচ্ছে, কিন্তু একটাই দেখাচ্ছে, দুটো না। ছুরি এটা, হ্যাঁ আর একটাই আছে হ্যাঁ। যেটা তোকে দুটুকরো করবে। তোর রক্ত আমাদের বন্ধুত্বের চেয়েও বেশি ঘন। হ্যাঁ, তুই গজেনকে কিচ্ছু বলিসনি, কথাই বলিসনি তুই ওর সাথে। আমার বউ জ্যোতি তোর ছোট ভাইয়ের হাতে রোজ রোজ অপমানিত হচ্ছে, আর তুই চুপ করে বসে থাকলি, চুপ করে। আমি ওকে চিরকালের জন্য চুপ করিয়ে দিই, কিন্তু সেই রাত থেকে আমি ঘুমোতে পারছি না। ও বারবার আমার স্বপ্নে আসে, ভয় দেখায় আমাকে। আমি মুখ থেকে একটা শব্দ পর্যন্ত বার করতে পারি না, গলা টিপে ধরে আমার। তুই ওদের বলবি না সেটা বলতো। স্যার, স্যার ফরেনসিক টিম ক্রাইম সিন থেকে ওই ব্লাড স্যাম্পল নিয়ে নিয়েছে। ডিটেল রিপোর্টটা আসতে একটু সময় লাগবে, কিন্তু পরীক্ষা করে এটা বোঝা গেছে যে ওটা মানুষের রক্ত। অজয়ের কোনো খবর? না স্যার, কোনো খবর নেই। তবে আর একটা কথা আছে স্যার। কি? স্যার এই অজয়ের ফোন রেকর্ডটা দেখুন। স্যার 1 ডিসেম্বর রাত্রি 11:30টার সময় মুকেশের ফোন যখন সূচক বাড়িতে সুইচ অফ হয়, স্যার ওই সময় অজয়ের ফোন লোকেশনও সূচক বাড়ির কাছেই ছিল। তার মানে এই অজয় নিশ্চয়ই কিছু জানে। তুলে নিয়ে এসো ওকে। হ্যালো, অজয় যাদব? আজ্ঞে না, আমি ওর বাবা কিশোরীলাল যাদব বলছি। আগে আমি সাব ইন্সপেক্টর কথা বলছি। অজয় এসেছে ওখান থেকে? ফিরেছে স্যার। দেখুন কিশোরীলাল বাবু, আমাদের তো মনে হচ্ছে যে অজয় এই ব্যাপারে কিছু না কিছু জানে। ও জানে যে মুকেশের সাথে কি হয়েছে আর কেন। হ্যাঁ স্যার, ও মুকেশের ব্যাপারে সব জানে। কোথায় আছে, ওর সঙ্গে কি হয়েছে, কেন হয়েছে। মুকেশকে খুন করার পর অজয় তার দেহটা পাশের একটা নালায় ফেলে দেয়। বডি পুরোপুরি গলে গেছে, একে শনাক্ত করা খুবই মুশকিল হবে। ডক্টর ডিএনএ স্যাম্পল করা যাবে তো? হ্যাঁ,
আমরা ওটাই করব। এমনিতে অজয় যাদব স্বীকার করেছে যে ওর নিজের বন্ধু মুকেশ শর্মাকে নিজের হাতে খুন করেছে, কিন্তু তাও আমাদের কাছে এটা প্রমাণ করা খুব জরুরি যে এই ডেড বডিটা মুকেশ শর্মারই। অন্তত একবার তো বলতে পারতে জ্যোতি, একবার দেখিয়েই দিতে। আমি ওকে বলেছিলাম মা। আমি আমি কি করে জানবো যে জল এত দূর গড়াবে? আপনি বলুন মা, আমি কি ভুল করেছি? ও আমার স্বামী, ওকে বলবো না তো কাকে বলবো? করবি করবি আর তোর মুকেশ দাদাকে অজয় মেরেছে ঠিকই, কিন্তু আসল খুনি তুই। তোর এই নোংরা কাজের জন্য আমার লজ্জা করছে, লজ্জা করছে আমার, যেটা বলতে যে আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে জন্ম দিয়েছি। মুকেশ প্রথম থেকেই ভালো ছেলে ছিল। ও তোর সঙ্গে কথা বলতে পারেনি কারণ ও নিজেই লজ্জা পেয়েছিল। তোর এই কাজের জন্য তোর দাদাকে চলে যেতে হলো। আরে তোর লজ্জা করে না? কত বড় শাস্তি পেতে হলো আমার মুকেশকে, সব তোর জন্য, তোর জন্য, তোর জন্য। স্যার, স্যার ডিএনএ রিপোর্ট এসে গেছে। দয়ারাম শর্মার সাথে ম্যাচও করেছে। বডি মুকেশেরই স্যার। মার্ডার ওয়েপন ওই ছুরিটা, আর মুকেশের মোবাইল। স্যার ডুবুরিটা জলে এখনো খুঁজছে, আর আমরা ওই দোকানদারের স্টেটমেন্ট পেয়েছি যেখান থেকে অজয় ওই ছুরিটা কিনেছিল, কিন্তু স্যার মোবাইল এখনো পাওয়া যায়নি। ঠিক আছে তামরে, চার্জশিট ফাইল করো। কিশোরী, কিছু বুঝতে পারছি না, কি ঠিক ছিল আর কি ভুল ছিল। আমার ছেলে অজয় যা করেছে না, অত্যন্ত অন্যায় করেছে। আমাদের সবকিছু একবার বলা উচিত ছিল। মুখেশে তো আমাকে কিছু বলতে পারতো, তাই না? এই ব্যাপারটা সব মিটে যেত ভাই দয়া, কিন্তু কি করে বসলো আমার ছেলে অজয়, কি করে বসলো? আমি আর এখানে থাকবো না কিশোরী, কোনো কারণই নেই থাকবার। প্রত্যেকদিন লাগাতার জ্বালাতন করা, অসভ্যতা করা, অশ্লীল ব্যবহার আর কুপ্রস্তাব। এক ব্যক্তির এই ব্যবহারে একজন মহিলা খুবই অতিষ্ঠ হয়ে উঠেছিল। সে বহু দূরে থাকা তার স্বামীকে এই কথা জানিয়েছিল। তার স্বামী ভাবল সমস্যার সমাধান করার জন্য যে বিরক্ত করত তার দাদাকে এই কথা জানানো উচিত, যে কিনা তার প্রিয় বন্ধু ছিল। কিন্তু কথা আর হলো না, একটা খুন হলো। আর সেই খুনের ফলে যা হলো যে অজয় ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে লাগলো। আর স্বপ্নের মধ্যে মৃত বন্ধু মুকেশ তাকে বারবার এটাই বলছিল যে সে যেন সবাইকে বলে দেয় যে সে কি করেছে। শেষ পর্যন্ত ক্রোধের থেকে অনুতাপের পাল্লা ভারী হলো, আর অজয় সবার সামনে এসে নিজের অপরাধ স্বীকার করলো। একটা গুরুতর অপরাধের বদলে প্রাপ্য শাস্তির বাস্তবতাটা সে মেনে নিল। আজ অজয় নিজের কাজের জন্য লজ্জিত, সে অনুতপ্ত। গজেন্দ্র লজ্জা আর অনুতাপের আগুনে পুড়ছে। কিন্তু অনুতাপ একজন মৃত মানুষকে, একজন ভালো বন্ধুকে, একজন ছেলেকে, একজন দাদাকে বাঁচিয়ে তুলতে পারবে না, তাকে ফিরিয়ে আনতে পারবে না। আজ দুই পরিবারই দুঃখের অন্ধকারে ডুবে আছে। একটি পরিবার তাদের বড় ছেলেকে হারালো, আর অন্য পরিবারের বড় ছেলে নিজের অপরাধের জন্য জেল খাটছে। এই দুঃখজনক ঘটনা কি আটকানো যেত?
নিশ্চয়ই আটকানো যেত। এই ধরনের কোনো ঘটনা যা কিনা বড় কোনো সমস্যা তৈরি করতে পারে, তখন সেটা একটা ওয়ার্নিং দেয়, একটা সংকেত নিশ্চয়ই দেয় যে বিষয়টাকে নিজের আয়ত্তে আনো, দুর্ঘটনা ঘটতে দিও না। নির্লজ্জ আর বেপরোয়া গজেন্দ্রকে বাড়ির বড়রা সাবধান করতে পারত, কিন্তু এটা তখনই সম্ভব ছিল যদি তার অসভ্যতা সবাইকে জানানো যেত, জ্যোতির সঙ্গে হওয়া ঘটনা সামনে আনা যেত, এই বিষয়ে খোলামেলা কথা হতো আর কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতো। এটা প্রয়োজনীয় নয় যে মুকেশকেই গজেন্দ্রের সঙ্গে কথা বলতে হবে, তার বাবা মাও কথা বলতে পারত, অজয় নিজে কথা বলতে পারত, বা তার মা বাবাও কথা বলতে পারত, বা তৃতীয় কোনো ব্যক্তিও কথা বলতে পারত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কথা হওয়াটা, কিন্তু সেটাই হলো না। আর কি হলো? একটা খুন, যা দুটো পরিবারকে শেষ করে দিল। অজয় যাদবকে আইপিসি 302 ধারা অনুযায়ী হত্যার জন্য আর ধারা 201 অনুযায়ী প্রমাণ লোপাট করার জন্য গ্রেফতার করা হয়েছে। সে পুলিশ হেফাজতে বসে এই কেসের রায় বেরোনোর অপেক্ষা করছে। এই ঘটনা আমাদের সবাইকে একটা শিক্ষা দেয় যে ক্রোধকে নিজের নিয়ন্ত্রণের বাইরে যেতে দিও না, কারণ ক্রোধ সমস্ত ঝড়ের মতো এমন ক্ষতি করে দিয়ে যায় যেই ক্ষতিপূরণ পৃথিবীর কোনো শক্তি করতে পারে না। আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে পরের দিন পরের পর্বে আরেকটি নতুন কেস নিয়ে। দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার।